সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সকলের শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় সেনা ও গোয়েন্দারা, আলোচনায় দাবি জামায়াতে ইসলামীর। ইনকিলাব মঞ্চের হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নত চিকিৎসার জন্য কাল দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুর। আরও হামলার আশঙ্কা আছে, তবে ভোট হবে সময় মতো, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। শোক আর শ্রদ্ধায় আজ ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল জাতি। সকালে ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং ৭টা ২০ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে বিয়োগলের সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দার্শনিক, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিক সহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়। এর মাত্র ২ দিন পরই ১৬ ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। দেশকে নেতৃত্বহীন করতে গণ অভ্যুত্থানের নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় এমন মন্তব্য করেন তারা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী, শ্রমিক, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চলছে। বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজনীতিবিদরা বলেন, দেশকে নেতৃত্বহীন করতে গণ অভ্যুত্থানের নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা ৭১ সালের আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা, এবং যারা ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে তারা আসলে
বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের চেতনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক 2 দিন আগে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাক হানাদার বাহিনী। 54 বছর পরও বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা, বিশ্ব দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভ্রান্ত করছে একটি শক্তি, যে শক্তি দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এবারে নির্বাচনে দুটি পক্ষ, একটি স্বাধীনতার পক্ষে, অপরটি স্বাধীনতা বিরোধী। নিশ্চয়ই দেশের মানুষ উদার গণতন্ত্রের পক্ষে থাকবেন। মুক্তিযুদ্ধে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে মাথাচাড়া দিয়ে ওঠা আরেক ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহতের আহ্বান জানান তিনি। আমাদের আরেকজন বীর মুক্তি 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। বিজয়ের প্রাক্কালে ভারতীয় সেনাবাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থা বুদ্ধিজীবীদের হত্যা করেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, ভারতের নির্দেশনায় এতদিন আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত এগোতে দেয়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলটির নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। এতে জামায়াত নেতারা বলেন, 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, ভারতের বিপক্ষে ছিলেন। এজন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যাদের ভূমিকায় আধিপত্যবাদী বিরোধী শক্তি কম্পিত, সেই বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং এরা অব্যাহত থাকবে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, দিল্লির পরিকল্পনায় ভারতীয় সেনা ও গোয়েন্দারা দেশ বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করে, যার কারণে আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্তকে এগোতে দেয়নি। ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত 14 ডিসেম্বর তো আগে চলে গেল, জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল। কেন? সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবীদের হত্যায় ভারতীয় আধিপত্য, দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত, এদের জানতে পারত। সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে। ভারতের ডিকটেশনে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি। তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোন সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনীতির গুটি ভারতের দিকে ঠেলে দেওয়ার পায়তারা চলছে। তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর বিজয় সরণিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। 54 বছর আগে এক মহাকাব্য রচনা করেন এদেশের সূর্য সন্তানরা। মুক্তিযুদ্ধ নামের সেই মহাকাব্যের বিজয়ের ঠিক 2 দিন আগে
এদেশের মেরুদণ্ডকে ভেঙে দিতে কুৎসিত বর্বর নকশা করেন তৎকালীন পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলী আর এই দেশের কিছু রাজাকার, যার বলি হয় বুদ্ধিজীবীরা। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা জানান, যে কোনো মূল্যেই ইতিহাসকে রক্ষা করতে হবে। এখনও এখানে এলে অনেকেই বুদ্ধিজীবী হত্যার সেই বর্বরতা অনুভব করেন। প্রতি বছর ধুয়ে মুছে পরিষ্কার করা এই বেদিতে খুঁজে ফেরেন স্বজনকে। 1971 ডিসেম্বর, স্বাধীনতার দ্বার প্রান্তে যখন আনন্দের ফল্গুধারা বইছে, ঠিক তার আগ মুহূর্তে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের এদেশীয় দোসররা। বিভৎস নির্যাতন আর হত্যার পর স্তূপ করে ফেলে রাখা হয় এই রায়ের বাজার, মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া সহ দেশের নানা প্রান্তে। পরাজয় নিশ্চিত জেনেই এই হত্যাকাণ্ড, যেন স্বাধীন হতে পারলেও দেশটি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। এরপর কেটে গেছে বহু বছর, তবুও শেষ হয়নি বুদ্ধিজীবীদের তালিকা, বরং ভিন্ন এক প্রয়াসে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার অপচেষ্টা চলমান। এজন্য রাষ্ট্র এবং ব্যক্তির অনীহাকেই দায়ী করলেন এই শহীদ পিতার সন্তান। আমাদের বাবাদের যারা সতীর্থ বা যে বুদ্ধিজীবীরা সেই সময় বেঁচে গিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়নি বা যারা মোটামুটি কিছুটা নিরাপদে থাকতে পেরেছেন এবং পরবর্তীতে বাংলাদেশে থেকেছেন, হয় তারা কিছুটা উদাসীন ছিলেন, অথবা তারা মনে করেছেন যে স্বাভাবিক প্রক্রিয়াতেই মানুষ সবকিছু জানবে, অথবা সিম্পলি তাদের উদ্যোগের অভাব ছিল। রাষ্ট্রের কথা বললে রাষ্ট্রেরও একটা উদাসীনতার জায়গা ছিল, এবং সেখানে আমরা ঘুরে ফিরে দেখেছি যে সেখানেও এই শহীদ বুদ্ধিজীবীদের ব্যাপারে এক ধরনের একটা দিবস কেন্দ্রিক বা শুধুমাত্র উপরে উপরে জিনিসটা করার জায়গাটা করা। তিনি জানান, বর্তমানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার যে প্রবণতা চলছে, তাও ইতিহাস বিকৃতিরই অংশ। বাংলাদেশটা কোন দিকে এগিয়ে যাবে, আমাদের বাবারা কি চিন্তা করতেন, এখনকার প্রজন্ম কি চিন্তা করে, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়তো আমরা ভবিষ্যতে আসতে পারবো, যাতে করে আমরা সত্যিকার অর্থে সামনে এগিয়ে যেতে পারি। তবে এটা ঠিক যে মুক্তিযুদ্ধের আলাদা যে তাৎপর্যের জায়গাটা বা মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গাটা, সেটাকে শেকড় এটুকু বুঝতে হবে আমাদেরকে, এবং সেটা মানতে হবে এই কারণে যে ওই শেকড় ছাড়া আমরা যতই আন্দোলনের কথাগুলো আনি, এগুলো কিন্তু নড়বড়ে হয়ে যাবে। পাঠ্যপুস্তকে চর্চায় জীবনযাপনের প্রকৃত তথ্য না জানানোর দায় অগ্রজদের, এমন অভিযোগ করে তরুণরা জানান, ৭১কে ধারণ করেই এগিয়ে যেতে হবে। অনেক মা, বোন, ভাই বোনের মৃত্যুর মাধ্যমে আমরা এই দেশটাকে পেয়েছি। অবশ্যই মুক্তিযুদ্ধটা আমাদের লালন করতে হবে এবং আমরা লালন করি। তাদের যে চেতনায়, সে চেতনাকে আমরা লালন করব। ২৪ ছিল আমাদের রাজনৈতিক মুক্তি, দেশ বা স্টেট হিসেবে যে মুক্তিটা, সেটা আমাদের তো ৭১-এই হয়েছে। ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, এই কনটেক্সটে অনেকে জানে না, বইয়ের কনটেক্সটে হয়তো সেইভাবে তুলে ধরা হয়নি। রক্তের দামে কেনা এই বাংলা আর কোনো হিংস্র হায়ানার ভয়াল থাবায় যেন ক্ষতবিক্ষত না হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই চাওয়া এ মাটির সন্তানদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আগামীকাল দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রবিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সাথে যোগাযোগ করেছে সরকার। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর ইউনূস। ওসমান হাদি হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার প্রতিরোধে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রবিবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে এই সহযোগিতা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই সময় দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ৫ বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। এদিকে ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু দাবিকে প্রত্যাখ্যানও করেছে দিল্লি।
রবিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় এ দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের হামলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার আইন শৃঙ্খলা বিষয়ক জরুরি বৈঠক শেষে নির্বাচন কমিশনার জানান, সম্ভাব্য প্রার্থীদের ওপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে ভোট সময় মতো হওয়া নিয়ে শঙ্কা নেই। তফসিল ঘোষণার পরপরই ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনায় রবিবার বিকেলে জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দেশের উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে সতর্ক থাকতে কী ধরনের কৌশল নেওয়া হবে সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভয়ভীতি তৈরি করা। গতকাল থেকে অপারেশন রেবেল হান্ট দ্বিতীয় দফায় শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা কঠোর হাতে দমন করা হবে। রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। ভোটের আগে সম্ভাব্য প্রার্থীদের ওপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। নির্বাচনী প্রচারণা সহ ভোটের মাঠে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে এসে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজনকেও কাজে লাগাতে পারে নাশকতাকারীরা। যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়ে চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। যে উদ্দীপনা ও উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এখন পর্যন্ত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চিত্র হতাশাজনক। এই জন্য প্রধান বাধা আমলাতন্ত্র ও রাজনৈতিক দল। রবিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এইসব কথা জানান বক্তারা। তারা বলেন, এই মুহূর্তে শুধু ভোটার বা বিভিন্ন গোষ্ঠী নয়, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গেল প্রায় ১.৫ বছরে সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার, পরবর্তী সরকারই বা এসব উদ্যোগের কতটুকু অব্যাহত রাখবে তার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে অনলাইনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার প্ল্যাটফর্ম তৈরি করেছে নাগরিক প্ল্যাটফর্ম। এতে বক্তারা জানান, বর্তমানে শুধু ভোটার কিংবা বিভিন্ন গোষ্ঠী নয়, রাজনীতিবিদরাও বিপন্নতার মধ্যে আছেন। তাদের আশঙ্কা, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর আক্রমণই শেষ ঘটনা নয়। ইনকিলাব মঞ্চের নেতার প্রতি কিভাবে সুনির্দিষ্টভাবে আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ যে শেষ আক্রমণ এইটাও কেউ মনে করছেন না। চলাফেরার প্রতি আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দলের কর্মীদেরকে হাজির রাখতে হচ্ছে নিরাপত্তার জন্য।
আলোচকরা জানান, নির্বাচনের জন্য ইসি এবং অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে কিনা সে বিষয়ে বড় ধরনের আশঙ্কা রয়েছে। তারা জানান, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চিত্র হতাশাজনক। 6 মাস আগে ঋণ খেলাপিদেরকে ঋণ পরিশোধ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্যত এটাও হয়নি। বক্তাদের অভিযোগ, আমলাতন্ত্র ও রাজনৈতিক দল সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সুশাসন যদি না প্রতিষ্ঠা করতে আমরা পারি, তাহলে সংস্কার বাস্তবায়ন আমরা কতটুকু করতে পারবো, খুবই এটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। আমি যত যেই মন্ত্রণালয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর। হতে পারে কিছু কিছু জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা ডেফিনেটলি হয়েছে, বাট আমি ওভারঅল আমি যেটা বলি যে আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস। আগামীর রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কিছু করার বিচারিক সেবাকে নাগরিক সেবা না ভেবে প্রশাসনিক দয়া ভাবলে ভবিষ্যতে বিচারিক সেবার বেসরকারীকরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রবিবার অবসরের আগে নিজের সমাপনী অভিভাষণে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর 10 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন তিনি। ফলে অবসরে যাওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটি ছিল তার সর্বশেষ অভিভাষণ। বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নে তিনি যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, তার বাস্তবায়নে গত 1.5 বছরে গৃহীত সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে। সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতেই নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম, কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের ভিতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত। প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। অসৎ বিচারপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পদলেহন বন্ধ করার দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। অধিবেশনে দেশের বিভিন্ন স্থানের জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফুলেল শ্রদ্ধা জানান। বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ভোর 7টার দিকে নগরের থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মিত বধ্যভূমিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার। রাজশাহীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পরিচয় শনাক্ত হয়েছে। রবিবার আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, হামলায় দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং 8 জন শান্তিরক্ষী আহত হন। নিহতরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেসওয়াত ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আহত 8 শান্তিরক্ষীকে প্রয়োজনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিবৃতিতে সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় তারা পাকিস্তানকে হারিয়েছে 90 রানে। দুবাইতে প্রথমে ব্যাট করে 240 রানে অল আউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ 85 রান করেন অ্যারন জর্জ। পাকিস্তানের মোহাম্মদ সাইয়াম ও আব্দুল সুবহান নেন 3টি করে উইকেট। জবাবে পাকিস্তান অল আউট হয় 150 রানে। সর্বোচ্চ 70 রান করেন হুজাইফা হাসান। ভারতের হয়ে দীপেশ দেবনন্দ্রন ও কানিষ্ক চৌহান নেন 3টি করে উইকেট। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের তরুণরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সকলের শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় সেনা ও গোয়েন্দারা, আলোচনায় দাবি জামায়াতে ইসলামীর। ইনকিলাব মঞ্চের হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নত চিকিৎসার জন্য কাল দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুর। আরও হামলার আশঙ্কা আছে, তবে ভোট হবে সময় মতো। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।